আসসালামু আলাইকুম। আজ ৬ মে ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। পেহেলগামে হামলা হবে আগেই জানতেন মোদি, তথ্য দিলেন কংগ্রেস সভাপতি। ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব। দুঃখ প্রকাশ করল হেফাজত ইসলাম। এবার বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা হবে এই তথ্য আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, হামলার ৩ দিন আগে তার কাশ্মীরে সফরের কথা থাকলেও হামলা হবে এ তথ্য জেনে তিনি সে সফর বাতিল করেন। মঙ্গলবার ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। এক বিবৃতিতে খাড়গে বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার ৩ দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল। ওই প্রতিবেদনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। ওই তথ্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী তার নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন। কংগ্রেসের সভাপতি বলেন, সরকার স্বীকার করেছে যে এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। তারা বলেছে যে বিষয়টি তারা মেটাবে। কিন্তু প্রশ্ন হলো, আগে থেকে জানলেও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো না? তিনি প্রশ্ন করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই জানতেন হামলা হবে, সেখানে সেই হামলা কেন ঠেকানো হলো না? খাড়গে আরও বলেন, আমি শুনেছি এবং সংবাদপত্রেও পড়েছি যে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল হয়। আমি জানতে পেরেছি তার ৩ দিন আগে তাকে গোয়েন্দা রিপোর্টে সতর্ক করা হয়েছিল। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেওয়া হলো না? উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা দেশ জুড়ে অস্থিরতা দেখা দেয়। ঘটনার পর ২৪ এপ্রিল একটি সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার গোয়েন্দা এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা স্বীকার করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি। এ সময় জাতীয় সরকারের রূপরেখার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করেন তারা। তাদের প্রস্তাব অনুসারে বিএনপি ২৫%, জামাত ২০%, এনসিপি ১৫%, ইসলামী আন্দোলন ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০% এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে ২৫% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করেন নতুন এ দলটি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী, জাতীয় শিক্ষা সেবা পরিষদের চেয়ারম্যান ডক্টর হাসান আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস.এম. ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপিল বিভাগে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে সংক্ষিপ্ত রায়ের আলোকে। মঙ্গলবার এটিএম আজহারের আপিল শুনানির সময় বিচার নিয়ে এসব প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সে সময় আমরা আদালতে এর বিরোধিতা করেছিলাম, কিন্তু সেটি শোনা হয়নি। আদালতে প্রয়াত সিনিয়র আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন তখন বলেছিলেন, আমার প্র্যাকটিস জীবনের ৫৩ বছরে এমনটি দেখিনি। তার কথাও কর্ণপাত করা হয়নি। শিশির মনির আদালতে আরও বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচার করা হয়েছে ডোমেস্টিক আইনে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ২০১৩ সালের ১২ ডিসেম্বর এটা করা হয়, কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে, তাই এটা করা হয়। তিনি আরও বলেন, রিভিউ যখন খারিজ করা হয়, কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো, কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কী কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়।
চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে গেল পবিত্র ঈদ উল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন 3 এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি কাটিয়েছেন তারা। এছাড়াও চলতি মাসে সরকারি চাকরিজীবীরা 1 মে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 3 দিন ছুটি কাটিয়েছেন। এছাড়া একই মাসে আরও একবার 3 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে আগামী 11 মে বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে 2-3 দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। একই মাসে দুবার 3 দিন করে ছুটি পাচ্ছেন তারা। গত 3 মে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে 2 বক্তার অনাকাঙ্ক্ষিত আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে 2 জন বক্তা আপত্তিকর শব্দচয়ন করে, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মঙ্গলবার 6 মে এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, একই সঙ্গে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই। আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি। তিনি বলেন, নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না। মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটাই স্রেফ মূর্খতা। আমরা আবারও বলছি, যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী। কিন্তু শুরুতেই আলেম ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাজ নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো, যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে। এই বৈষম্য মেনে নেয়ার সুযোগ নেই। হেফাজতে ইসলামের এই নেতা আরও বলেন, উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারী বিদ্বেষী অপবাদ দেয়ার অপরাজনীতি বহু পুরনো, অথচ দেশজুড়ে আমাদের মহিলা কওমি মাদ্রাসাগুলোতে প্রতিবছর উল্লেখযোগ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দমুক্ত এসব মাদ্রাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া, নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, কিন্তু কখনো আলেম ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেয়া হয় না। আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেব না। দীর্ঘ চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া এরপর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। খালেদা জিয়ার ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত নেতাকর্মী। রাজধানী ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। রাস্তা জুড়ে তৈরি হয় জনসমুদ্র। কেউ হাতে ফুল, কেউ পোস্টার, কেউ বা দলের পতাকা হাতে নিয়ে নেত্রীর জন্য অপেক্ষা করছিলেন ঘণ্টার পর ঘণ্টা। তবে প্রচণ্ড গরম নেতাকর্মীদের জন্য হয়ে উঠছিল কষ্টদায়ক। পরিস্থিতি বিবেচনায় এনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তায় পানি ছিটিয়ে আশপাশের তাপমাত্রা কমানোর চেষ্টা করা হয়। এবার পাকিস্তান ভারত উত্তেজনা প্রসঙ্গে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কতা উচ্চারণ করেছেন। একই সঙ্গে পাকিস্তানে হামলা চালালে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার সতর্ক করে দিয়েছেন যে ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা এলওসিতে সামরিক হামলা চালাতে পারে। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তিনি এ মন্তব্য করলেন। ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কাছে খবর আছে ভারত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, এ ধরনের তদন্তে প্রমাণ হবে আসলে ভারত নিজেই বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত কিনা। দিল্লির ভিত্তিহীন অভিযোগের আসল সত্য উন্মোচিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের রাজনৈতিক ফায়দার জন্য এই অঞ্চলকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন বলে খাজা আসিফ অভিযোগ করেন এবং ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবাদ মদদ দিচ্ছে ভারত। আসিফ আরও বলেন, আমরা 2016 এবং 2017 সালে জাতিসংঘকে ভারতের সন্ত্রাসে অর্থায়নের প্রমাণসহ ভিডিও দিয়েছিলাম। তিনি আরও বলেন, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে যে সন্ত্রাসী হামলা বেড়েছে তার সঙ্গে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা আছে, যাদের প্রতি ভারতের সমর্থন রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এছাড়া ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে। এছাড়া ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে সোমবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, এই সমাজের নানা প্রকৃতি স্বভাব আচরণের মানুষ আছে। এখন আপনি যেরকম ঠিক অন্য কেউ যদি সেই রকমই দেখতে চান, তাহলে সেটা সুবিবেচনা প্রসূত হবে না। বৈচিত্র্যময়তা থাকবেই। বৈচিত্র্যতাকে ধারণ করতে পারলে, এই ধারণ করে এগিয়ে যেতে পারলেই আপনি সফল। সুতরাং অন্যকে আপনার মতোই করে দেখতে আপনি চাইবেন, এই স্বভাব পরিহার করতে হবে। যার যার মতো করে সেই থাকুক, কিন্তু আপনি যাকে যে কাজ দিয়েছেন সেই কাজটি যদি সফলতার সঙ্গে হয় সেটাই উত্তম। এইসব বৈচিত্র্যময়তার মধ্য দিয়েই আপনি এমন একটা সহমর্মিতার পরিবেশ তৈরি করতে পারেন, যার মধ্য দিয়ে আপনার কাজের সঙ্গে তার কাজ মিলে যাবে। আচরণ মেলা খুব বেশি বড় বিষয় নয়, কাজটা মেলা, কাজটা সফল হওয়া, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভালো থাকুন। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত 853 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। এ তথ্য স্বীকার করেছে দখলদার ইসরায়েল। সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হলেও হামাসের গেরিলা কৌশলের কাছে এখনও কার্যকর কোনো সাফল্য পায়নি ইসরায়েলি বাহিনী, বরং একের পর এক ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছেন তাদের সেনারা। সাম্প্রতিক ঘটনায় গাজার রাফা অঞ্চলে হামাসের পাতা ফাঁদে বিস্ফোরণে নিহত হয়েছেন ইসরায়েলি কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ইয়াহালোম ইউনিটের ক্যাপ্টেন নোয়াম রোহিত এবং সার্জেন্ট ইয়ালি সেরট। ইসরায়েল জানিয়েছে
তারা রাফার আল জনিনা পাড়ায় একটি ভবনের নিচে সুড়ঙ্গ তল্লাশি করছিল। ঠিক তখনই ঘটে ওই প্রাণঘাতী বিস্ফোরণ। এর আগে গত শনিবার গাজার দারাজ ও তুফাহ পাড়ার একটি সেনা শিবিরে বিস্ফোরণে আহত হন আরও 2 ইসরায়েলি সেনা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 5,758 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজায় 18 মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে হামাসের প্রতিরোধ কৌশল ও গেরিলা হামলার কারণে তারা এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে রিজার্ভ বাহিনীকে তলব করেছে ইসরায়েল এবং গাজায় বৃহত্তর স্থল অভিযান চালানোর প্রস্তুতিও নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের গেরিলা কৌশলই দখলদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি ভেঙে মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করলেও বাস্তব পরিস্থিতি ইসরায়েলের জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।